আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি আমাদের ইউনাইটেড নিউজের সংলাপ এবং এই সংলাপে আমি আজকে আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসহাক ফারুকী। আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে উন্নয়ন হোক মানুষকেন্দ্রিক এবং এখানে আমরা পানি ও স্যানিটেশনের গুরুত্ব নিয়ে আলাপ করব এবং এই আলাপ আলোচনায় আপনাদের সাথে আমরা যুক্ত থাকব সামনের ১ ঘন্টা এবং এই ১ ঘন্টায় আপনারা সবাই আহ, ধৈর্য ধরে আমাদের কথা শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমাদের কথাগুলো শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন যে আসলে পানি ও স্যানিটেশন নিয়ে আমার আপনার সবার কি করা উচিত। তো আমাদের আজকের আলোচনায় যারা যারা বক্তা হিসেবে রয়েছেন তারা হচ্ছেন মোহাম্মদ আলমগীর হোসেন, উপপরিচালক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; ফাহিমা সাবুল, ভাইস চেয়ারম্যান মোড়লগঞ্জ উপজেলা পরিষদ, বাগেরহাট; আশিস বড়ুয়া, প্রোগ্রাম ম্যানেজার, হেলভিটাস বাংলাদেশ; মোহাম্মদ জুবায়ের হাসান, গবেষণা পরিচালক, ডর্প; আর আমি আছি। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করার পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে গত ১ অক্টোবর ২০২০ মাসটি জাতীয় স্যানিটেশন মাস ছিল। অন্যান্য বছরের তুলনায় এবছরও স্যানিটেশন মাসটি বেশ গুরুত্ব বহন করেছিল এবং বর্তমান করোনা পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাত ধোয়ার গুরুত্বটা অনেক বেশি। এই বিষয়ে ইউনাইটেড নিউজ এবং ডর্প যৌথভাবে উন্নয়ন হোক মানুষকেন্দ্রিক স্লোগানকে সামনে রেখে অনলাইন ক্যাম্পেইনের আয়োজন করেছে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন নীতি নির্ধারক, সমাজের বিশেষজ্ঞরা ভিডিও বার্তা এবং লেখা প্রচার করে আসছে এবং আগামী ১৫ দিন সবার কথা বিবেচনা করে ১৫ই নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনটি আরো বেশি এক্সটেন্ড করা হয়েছে বা পরিসরব্যাপ্ত করা হয়েছে। আমরা এই যে বিষয়গুলি সব নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে আমরা থাকব আগামী ১ ঘন্টা। সেই ১ ঘন্টায় আপনাদের মতামত আপনারা দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। তাহলে শুরু করছি আমাদের মূল আলোচনা এবং মূল আলোচনায় আজকে প্রথমেই যে বিষয়টি আমি আশিস বড়ুয়ার কাছে জানতে চাইছি, মানুষকেন্দ্রিক উন্নয়নের কথা সবাই বলে, বাস্তবিক অর্থে মাঠ পর্যায়ে মানুষকেন্দ্রিক উন্নয়ন কতটা হয়? আশিস দা। আহ, ধন্যবাদ ইসাক ভাই। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা যদি পুরো বিষয়টাকে একটু দেখি যে উন্নয়ন হোক মানুষ কেন্দ্রিক, দুটো অংশে আসলে আমাদেরকে আলোকপাত করতে হয়। একটা হচ্ছে উন্নয়ন, একটা হচ্ছে মানুষ কেন্দ্রিক, রাইট? তো আমরা যখন উন্নয়নের কথা বলি মূলত মানুষের জন্যই তো উন্নয়ন। বাট মূলত প্রশ্নটা হচ্ছে আসলে যাদের জন্য আমরা উন্নয়নের কথা বলছি তাদেরকে কেন্দ্র করে তাদেরকে নিয়ে কতটুকু প্রশ্ন হচ্ছে সেটাই। তো উন্নয়ন এবং এর পরিকল্পনায় এই যে মানুষরা, যে মানুষ কেন্দ্রিক আমরা বলছি, মানুষরা কোথায়, তাদের অংশগ্রহণ কতটুকু, সেটাই হচ্ছে ভাবার বিষয়। আমরা যদি বিভিন্ন ধরনের কার্যক্রম এবং কর্মসূচি, সেটা সরকারি বা বেসরকারি, দুদিকেই তাকাই না কেন, বিশেষত বড় বড় যে প্রকল্পগুলো, যে মেগা প্রকল্পগুলো এখন বাংলাদেশ উন্নয়নের যে স্টেজে অবস্থান করছে, তাই না? আমরা কিন্তু বড় প্রকল্প, বড় কর্মসূচিগুলোর কথা বলি। সে জায়গাগুলো মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখি যে অ্যাটলিস্ট সেন্ট্রালাইজড এট ন্যাশনাল লেভেল। ডেফিনেটলি কিছু কিছু কাজ রয়েছে, কিছু কর্মসূচি যেগুলো মূলত লোকাল গভর্নমেন্ট দ্বারা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়। এবং একেবারে যদি আমরা মাঠের দিকে তাকাই, যেখানে মানুষরা, এই আমরা গণমানুষরা অবস্থান করি, আমাদের খুব কাছাকাছি লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকারের যে প্রতিনিধি, তারা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের যে বার্ষিক পরিকল্পনা বা বাজেটের কথা আমরা বলি, সেটা একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আমরা জানি যে ওয়ার্ড সবার মধ্য দিয়ে বাৎসরিক বার্ষিক যে পরিকল্পনা বা বাজেট গুলো হয়ে থাকে, সেটা ওয়ার্ড সবার মধ্য দিয়ে হয়ে থাকে, যেখানে আমরা সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ পাই। আবার হ্যাঁ, সেই ওয়ার্ড সবার দিকেও যদি একটু তাকাই, যে আসলে কত পার্সেন্ট মানুষ এখানে রিপ্রেজেন্ট করে। আমরা হ্যাঁ, মানুষরা সেখানে উপস্থিত হই, কিন্তু আমরা যদি তাদের পার্টিসিপেশনের কথা বলি, তাদের ভয়েস রেজের কথা বলি, তাদের স্পেস নেওয়ার কথা বলি, সেখানে আসলে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায়। তো সামগ্রিকভাবে বিষয়টা মাঠ পর্যায়ের উপর থেকে আরেকটু যদি আপার লেভেলের দিকে তাকাই, তখন আসলে দুটো স্ট্রিমে ভাগ হয়ে যায়। একদিকে হচ্ছে এই উন্নয়ন এবং তার পরিকল্পনা, তার বাস্তবায়নের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত বা দায়বদ্ধ, যারা হচ্ছে মূলত ডিউটি বেয়ারার আমরা বলি, তাই না? অন্যদিকে হচ্ছে মানুষ। সো আমরা খুব স্বাভাবিকভাবে হয়তো আমাদের একটা কিছু কালচার, কিছু সিস্টেম বা কিছু বিলিফস এর মধ্য দিয়েই আমরা যাই। সো ইন মোস্ট কেসেস, সরকারি বা বেসরকারি দুদিকেই আমি বলছি,
যে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা মূল ভূমিকাটা পালন করে, মাইন্ডসেটটা অনেক সময় এরকম থাকে যে হ্যাঁ, উই আর দ্য প্ল্যানার, উই আর দ্য ডিসিশন মেকার্স। বাট এই জায়গাটা আসলে মানুষদের কতটুকু অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারছি, তাদের সমস্যা, তাদের চাওয়া পাওয়া কতটুকু উঠে আসছে, সেটা আসলে স্টিল আমাদের ভাবার বিষয়। তো এক লাইনে আমি যদি বলি, হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে মানুষ কেন্দ্রিক হচ্ছে, মানুষ সেখানে অংশ নিচ্ছে, বাট স্টিল অনেকগুলো ভাবার জায়গা আমাদের আছে, যে আমাদের সেখানে ইমপ্রুভমেন্টের স্কোপটা রয়েছে। এবং আশার কথা হচ্ছে এটা, যে আমরা জানি দিনে দিনে কিন্তু এই ডেভেলপমেন্ট প্রক্রিয়ার দিকে যদি তাকাই, বাংলাদেশে মানুষের শিক্ষার হার বাড়ছে, মানুষের তথ্য প্রযুক্তিতে অংশগ্রহণ বাড়ছে। তো সাধারণ মানুষ কিন্তু অনেকগুলো ইনফরমেশন পাচ্ছে, যার ফলে মানুষের অংশগ্রহণ কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। তো আশার জায়গাটা দিনে দিনে বিস্তৃত হচ্ছে, সে জায়গা থেকে সম্ভাবনার জায়গাটা আমার মনে হয় দিনে দিনে বাড়ছে। ধন্যবাদ ইসাক ভাই। ধন্যবাদ আশিতা। আহ, আসলে আপনাদের কথাগুলির সাথে আসলে একটা বিষয় কি আমরা যদি যুক্ত করি, সেটা হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়। যে আমরা তো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে, তার মধ্যে 6 নম্বর হচ্ছে পানি এবং স্যানিটেশনের প্রাপ্ততা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। আবার করোনাতেও এইটির গুরুত্ব কিন্তু বেশি দেওয়া হয়েছে। তো আমি আলমগীর ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে এসডিজি লক্ষ্যমাত্রার এই বিষয়ে আমাদের অগ্রগতি কোন পর্যায়ে, সাধারণ মানুষ এটাকে কিভাবে গুরুত্ব দিচ্ছে? আলমগীর ভাই, আমি আপনার কাছে জানতে চাইছি এই বিষয়টি, যে আসলে এসডিজি লক্ষ্যমাত্রা এই বিষয়ে আমাদের অগ্রগতি, মানে আমরা কোন পর্যায়ে আমরা আছি এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ এইভাবে কিভাবে এটাকে নিচ্ছে বা কিভাবে গুরুত্ব দিচ্ছে। বিষয় সেটা হচ্ছে যে আমরা একদিক থেকে বলতে পারি যে এমডিজিতে ধরেন আমরা চিন্তা করেছিলাম, তখন বিষয়গুলো ছিল এমন যে আমরা উন্নত একটা উৎস থেকে যদি সাধারণ মানুষের জন্য পানি নিশ্চিত করতে পারি, তো সেটাই যথেষ্ট ছিল এবং মানুষ কিন্তু সে বিষয়ে যথেষ্ট সচেতন ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের একটা সময় ছিল আমাদের সারা দেশে মানুষ কূপ থেকে পানি নিত বা প্রাকৃতিক বিভিন্ন পুকুরের পানিও পান করতো। মানুষের ভিতরে এই সচেতনতাটা বা আমরা যদি বলি জিও এনজিও সবাই মিলে একটা বিষয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। সেটা হচ্ছে যে আমরা আসলে শুধুমাত্র এই অনিরাপদ পানি যেটা উৎসটা অন্তত উন্নত করি। এটা পাশাপাশি দেখেন আমাদের একটা সময় মানুষের বাড়িতে স্যানিটেশন ব্যবস্থা ওইভাবে ছিল না। এখন কিন্তু সেই জায়গাটাতে আপনি বেশিরভাগ বাড়ি থেকেই কিন্তু দেখবেন যে তাদের অন্তত একটা টয়লেট হয়েছে, যদিও বা এখানে ভাগাভাগি করে ব্যবহার বিষয় বিশেষ করে শহরাঞ্চলে রয়েছে, কিন্তু তারপরও আমরা আগের অবস্থান থেকে এমডিজি পিরিয়ডে যে অর্জনটা হয়েছে, আপনি যেটি বললেন যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরে এসে যেটা হলো এখন, এখন হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট, যেটা টেকসই অভিষ্ট এসডিজি 6 এর, কিন্তু এখন বলা হয়েছে শুধুমাত্র আমি উন্নত উৎস থেকে পানি যদি পাই সেটাই যথেষ্ট না, আমার সেই পানিটা নিরাপদ কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে যে বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পানির সরবরাহ ব্যবস্থাটা সেফলি ম্যানেজড হতে হবে। অর্থাৎ আমি যদি টিউবওয়েলের পানিও পান করি, বাট সেই পানিটা ওয়েল বা সেফলি ম্যানেজড হয় কিনা, এখানে অনেকগুলো বিষয় দেখার বিষয়। ধরেন প্রথমত হচ্ছে যে আমাদের খেয়াল করতে হবে যে সেই পানির উৎসটা তার আঙিনার মধ্যে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সেই পানিটা যেটা পান করছে সেটা আর্সেনিক বা ইকোলাই মুক্ত কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে সেই পানিটা আমার যখন প্রয়োজন হচ্ছে সেই সময়টাতে আমি অ্যাভেলেবেল আছে কিনা। এই কোয়ালিটেটিভ কিছু বিষয় এখানে চলে এসেছে, যেটা কিন্তু আগে শুধু আমরা দেখেছি যে একটা উন্নত উৎস থেকে পানি হলেই আমরা ধরে নিতাম। আমরা যদি কিছু ডেটা দিয়ে বলি, ধরেন আমরা দেখেছি যে সর্বশেষ 2019 সালে আমরা একটা জরিপ করে দেখেছি, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে বিবিএস এর জরিপের ফলাফলে যেটা দেখা যায় সেটি হচ্ছে 48% মানুষ নিরাপদ পানি যেটা সেটা কিন্তু সরবরাহের আওতাভুক্ত আছে অনলি। তার মানে উন্নত উৎস থাকলেও বাট নিরাপদ পানি কিনা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ এবং সেই পানিতে আমরা দেখছি আর্সেনিক আছে প্রায় 20%। পানিতে আমরা দেখেছি হাউস হোল্ড পর্যায়ে পানিতে আর্সেনিক পাওয়া গেছে। ইকোলাই আছে প্রায় অর্ধেক হাউস হোল্ডের পানিতে। সুতরাং এগুলো থেকেও আসলে আমাদের মুক্ত করাটা খুবই জরুরি।
স্যানিটেশনের ক্ষেত্রে একইভাবে মাত্র 43% মানুষ এখন দেখা যায় যে তারা সেফলি ম্যানেজড স্যানিটেশন সার্ভিস ইউজ করছে। এখানে সেফলি ম্যানেজড বলতে ধরেন শুধুমাত্র আমার একটা টয়লেট থাকলো, একটা স্যানিটেশন সার্ভিসের টয়লেট থাকলো, সেটাই যথেষ্ট না। সেখানে আমরা দেখতে হবে যে যে সেই টয়লেটটা শেয়ার করছে না, সেখানে হাত ধোয়ার সাবান এবং পানি আছে পর্যাপ্ত পরিমাণে, এবং সেটার যে ডিসপোজাল সিস্টেম সেইটাও সেফলি ম্যানেজড। এই বিষয়গুলো এখন কিন্তু এসডিজি-তে বা টেকসই উন্নয়ন অভিষ্টের এই যুগে সেটা দেখতে হচ্ছে। সুতরাং আমাদের জন্য এটা একটা নতুন ধরনের চ্যালেঞ্জ। আমরা এখন জানি যে বাংলাদেশে ধরেন 50% কম মানুষ এই সুবিধাটা পাচ্ছে। তবে যেহেতু আমরা এখন জানি কোন কোন জায়গায় আমাদের কাজগুলো করতে হবে, মানুষকে সম্পৃক্ত করতে পারলে, সচেতন করতে পারলে এটা অর্জন করা আমাদের জন্য খুব কঠিন বিষয় হবে বলে আমি মনে করছি না। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাই। আমি যে বিষয়টি জুবায়ের ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনারা তো ডর্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে কাজ করছেন এবং পানীয় স্যানিটেশন নিয়ে অনেক কাজ করেছেন। তো এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় জনসম্পৃক্ততার কথা বলা হয়েছে। আমরা জানি যে এটা এসডিজি একটা প্রেক্ষাপট, কিন্তু অনেক মানুষই এই বিষয়টি জানে না। এই বিষয়টি সবার কতটুকু জানা প্রয়োজন, আর কিভাবে আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন সেটা একটু যদি বলতেন। ধন্যবাদ ফারুকী ভাই আজকের এই সংলাপের আয়োজন করার জন্য, এবং এই উপস্থিত যারা আমরা আজকে আলোচনা অংশ নিয়েছি সবাইকে স্বাগত। এবং বিশেষ করে এই আজকের যে বিষয়, যে উন্নয়ন হোক মানুষ কেন্দ্রিক এবং পানি স্যানিটেশন হাইজিনের গুরুত্ব, এটা আসলে প্রতিদিনের। এবং যদিও আমরা এই আয়োজনটি আপনি শুরুতেই বলেছেন বিশ্ব স্যানিটেশন মাস উপলক্ষে এটা চলমান এবং একটি গুরুত্ব বহন করে, সেই কারণে আলোচনা। কিন্তু আমি মনে করি, এবং আজকের উপস্থিত বক্তারাও এই গুরুত্বটাই দিচ্ছেন, যে আসলে পানীয় স্যানিটেশনের গুরুত্ব এটা অন্যান্য উন্নয়ন কার্যক্রমের সাথে একটি সম্পৃক্ততা তো আছেই, এবং এটা বেসিক একটা রোল আছে। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে যেই কতগুলো আমরা মাঠ পর্যায়ে যে কাজ করি সেটার বিষয়ে একটু তথ্য দিতে চাই। বিশেষ করে আজকে এখানে জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন, যিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া মাঠ পর্যায়ে আমাদের এক আপা আছেন, যিনি জনগণের সাথে সরাসরি কাজ করেন এবং উনি ভাইস চেয়ারম্যান একটি উপজেলার। সাথে সাথে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আন্তর্জাতিক সংস্থা যেই বিশাল অভিজ্ঞতা সেইটারই প্রতিনিধিত্বকারী হিসেবে আছেন আশিস দা। তো সবার প্রেক্ষিতে আমি যে কথাটুকু বলতে চাচ্ছি যে উন্নয়ন তো মানুষ কেন্দ্রিকই হবে, সেটা ঠিকই আছে, কিন্তু আমরা যতটুকু দেখেছি যে পানি স্যানিটেশনের এই গুরুত্বটাকে যদি আমরা জনগণের বা এইটার অর্জন যদি জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই, তাহলে মূলেই রয়েছে যে এর মানে বরাদ্দটা নিশ্চিত করা, এবং সাথে সাথে ওই বরাদ্দ যাতে জনগণের উপকারে আসে সেটা ঠিক করা। যেমন আমরা সবাই জানি, এবং বিগত কয়েকদিন বিভিন্ন পত্র পত্রিকাতেও এসেছিল, যে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাংলাদেশের জন্য বেশ ভালো একটি বরাদ্দ আছে, এবং সেখানে জনপ্রতি বরাদ্দ হিসাবে $37 মতো জনপ্রতি বরাদ্দ, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে বলা আছে যে তারা যেই সাজেস্ট করেছে সেখানে বলা আছে $50 থেকে $55 হলে এটা একটি মানসম্মত সেবা দেওয়া যেতে পারে জনপ্রতি। কিন্তু এইটা আমরা পানি স্যানিটেশন হাইজিনের ক্ষেত্রে পাইনি। এই যে বরাদ্দ দেওয়ার যেই বেসিসটা, যে জনপ্রতি যে হওয়াটা প্রয়োজন, সেটা আসলে ওখানে হয়ে ওঠেনি। এখন এই যে মানে আপনার একজন মানুষ যে উপকৃত হবে এবং সে স্থানীয় জনগণের পক্ষ থেকে যেই বরাদ্দটা, মানে জনপ্রতিনিধি অথবা ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ থেকে যেই বরাদ্দটা পাবে, এটার তো একটা বেসিস থাকতে হবে যে আমাদের দেশে কিভাবে এটা নির্ধারণটা হবে। এবং
স্বাভাবিকভাবে এটা জাতীয় পর্যায়ে যে বাজেট নিরূপণ করা হয় সেখানেই এটা প্রতিফলন ঘটাবে। এই জায়গাটায় আমরা একটু অভাব দেখেছি যে জন অংশগ্রহণ যতই হোক, এবং সেখানে আমরা যদি অংশগ্রহণটা রাখি, তাদের সদিচ্ছাও আছে, অনেক কিছু করা আছে, কিন্তু বাজেট বরাদ্দের ক্ষেত্রে এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার হওয়া উচিত। আমি এই সংলাপের শুরুতেই আজকের এই আলোচনাটা একটু এভাবেই মানে টেবিলে উপস্থাপন করতে চাচ্ছি যে আসলে এই জায়গাটায় আমরা এখনো পিছিয়ে আছি, এই জায়গাটায় আমাদের একটু গুরুত্ব আরোপ করা উচিত পানীয় স্যানিটেশনের ক্ষেত্রে। ধন্যবাদ, এই পর্যন্ত আমি আছি। আমি পরে আরো কিছু বলার সুযোগ পেলে আমি বলবো। অবশ্যই ধন্যবাদ জুবাইর ভাই। আসলে আমাদের অনেকেই মন্তব্য করেছেন এবং অনেকেই কথা বলছেন যে আয়োজনটা নিয়ে কথা বলছেন এবং শুভকামনা জানিয়েছেন। আসলে সবাই যারা যারা আছেন আমাদের সাথে জড়িত, প্রত্যেকেই কিন্তু দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকেই একসাথে কাজ করতে হবে এই পানীয় স্যানিটেশনের জন্য। এবং আমাদের কিছু কারিগরি সমস্যাও যদি ত্রুটি থেকে থাকে বা ইন্টারনেটের কোনো প্রবলেম থেকে থাকে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী যে আমরা যদি কোনো সমস্যায় এখানে আপনারা দেখতে বা কোনোভাবে সমস্যায় পড়ে থাকেন, তাহলে সে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন জানতে চাচ্ছি ফাহিমা সাবুল আপার কাছে যে আপনি তো এলাকায় নিরাপদ পানির সমস্যা দীর্ঘদিনের, এই ক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আপনারা সাধারণ মানুষের সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করছেন? ফাহিমা আপা। ফাহিমা আপা, আপনাদের এলাকা যে বাগেরহাটের মোরগগঞ্জ উপজেলা পরিষদের আপনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তো আপনাকে আমরা কারিগরি সমস্যার কারণে ফাহিমা আপাকে নিতে পারছি না। আমি এখন আসলে জানতে চাচ্ছি আশিসদার কাছে যে তৃণমূল পর্যায়ে পানীয় স্যানিটেশনের সমস্যা এখনো আমরা দেখতে পাই, আপনারা এক্ষেত্রে কি ধরনের কাজ করেন? ধন্যবাদ ইসাক ভাই। মানে মূলত হ্যাঁ, আমরা জানি যে যদিও ব্যাপক উন্নয়ন বাংলাদেশে হচ্ছে, আমরা শহর নগর থেকে শুরু করে যদি গ্রামাঞ্চলের দিকেও তাকাই, বাট এখনো পর্যন্ত আসলে এখনো অনেক এলাকা রয়ে গেছে যেগুলো আমরা হার্ড টু রিচ বলি, দুর্গম এলাকা বলি, বা বিশেষ করে দুর্যোগ প্রবণ এলাকা যদি বলি, এখনো কিন্তু অনেকগুলা জায়গায় আসলে আমাদের রিচ করার রয়ে গেছে। এখনো তৃণমূল পর্যায়ে সমস্যা বিদ্যমান। বাট যে জায়গাটা আলমগীর ভাই বলছিলেন যে মানুষকে যদি সচেতন করতে পারি, সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা আগাতে পারবো। তো আমরা যেভাবে কাজ করছি সেটাকে যদি আমরা বলি, সেই স্ট্রিমটাকে সামনে রেখে কিন্তু আমরা কাজ করি। আমরা মূলত, যদি আমি ওভারঅল এনজিওর জায়গা থেকে বলি, বিভিন্ন এনজিওর হয়তো বিভিন্ন রকমের অ্যাপ্রোচের মধ্য দিয়ে কাজ করে। আমি যদি আমাদের হেলভেটাসের কর্মসূচির কৌশলটাকে একটু বলি, যে দুটো স্ট্রিমে আমরা মূলত কাজ করি ওয়াটার স্যানিটেশন কর্মসূচি বাস্তবায়নের জন্য। যেহেতু ওয়াটার অ্যান্ড স্যানিটেশনটা কিন্তু এখন একটা রাইটস ইস্যু, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে সে তার স্যানিটেশন এবং নিরাপদ পানিতে তার অ্যাক্সেসিবিলিটিটা এনশিওর করতে হবে, এটা হচ্ছে তার রাইট। সো আমরা রাইট বেসড অ্যাপ্রোচটাকে ফলো করি এবং সেটার জন্য দুটো স্ট্রিমে আমরা কাজ করি। একটা দিকে হচ্ছে, যদি আমরা রাইটস বলি, যে এটার জন্য রাইটস হোল্ডার কারা বা ক্লেম হোল্ডার কারা, যে আমরা সাধারণ মানুষরা, তাই। তো প্রথমেই যে কাজটা হচ্ছে যে আমার রাইটসটা সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাতে হবে যে তার রাইটসটা কি, সেটা যেন সে জানে। দ্বিতীয়ত হচ্ছে যে সে যদি জানে, সে রাইটসটা ক্লেম করতে পারবে ডিউটি বেয়ারারদের কাছে, যে সরকার বলি বা অন্য যারা এটার জন্য দায়িত্ব প্রাপ্ত, যারা দায়বদ্ধ, তাদের কাছে গিয়ে এটা ক্লেমটা করতে পারবে। সুতরাং আমাদের যেটা অভিজ্ঞতা, মানুষ কিন্তু একা একা অনেক কিছু করতে পারে না ইন্ডিভিজুয়ালি। তার জন্য কি করতে হয়? তাকে ইউনাইটেড হতে হয়, একত্রিত হয়, সংঘবদ্ধ হতে হয়। সেই জন্য মাঠ পর্যায়ে আমরা কি করি? মানুষকে সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, এক একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করি, এক একটা ফোরাম তৈরি করার চেষ্টা করি, যেন সামগ্রিকভাবে সাংগঠনিকভাবে তারা তাদের যে অধিকার, তাদের যে বিষয়গুলোর যে প্রয়োজন বা চাহিদা, সেটা নিয়ে যেন এগিয়ে যেতে পারে। পাশাপাশি এই এগিয়ে যাওয়ার জন্য তাদের ডেফিনেটলি ক্যাপাসিটি ডেভেলপমেন্টের দরকার, অনেক তথ্য তাদের জানতে হয়, তাদের স্কিল ডেভেলপমেন্টের দরকার হয়, সেই জায়গাগুলোতে আমরা কন্ট্রিবিউট করি। সো এটা হচ্ছে একদিকে যে স্ট্রিমের কথা আমরা বলছি। সো আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি তথ্য নিয়ে, তাদের সংগঠিত করছি, তারা যেন রাইটসটা নিয়ে যে স্টেক হোল্ডাররা তাদের কাছে পৌঁছাতে পারে, সেই জায়গাটাই আমরা পেছন থেকে ফ্যাসিলিটেট করি।
অন্যদিকে যদি ডিওটি বিআরআরদের কথা বলি, তাদের যে দায়-দায়িত্বের জায়গা আছে, সেই জায়গাটায় তাদেরকে ইনফ্লুয়েন্স করা, ওনাদেরও কিছু, কিছু জায়গায় সরকারের সাথে জয়েন্টলি হয়তো আমাদের অংশগ্রহণ করার সুযোগ থাকে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটি গুলোর জায়গায়। পাশাপাশি হচ্ছে যে আমরা ন্যাশনাল লেভেলে আসলে ন্যাশনাল এবং লোকাল লেভেলে ২ জায়গাতে আসলে অ্যাডভোকেট করার সুযোগ পাই। ওভারঅল কাজটাকে আসলে আমরা যদি বিভিন্ন স্টেপে ভাগ করি, আমরা জানি যে হ্যাঁ, আমাদের যে সমস্ত কনভেনশনাল বা কাজগুলো চলছে, এটার পাশাপাশি আসলে হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের ভ্যালু অ্যাডিশনের জায়গাটা কোথায়? কারণ আমরা যদি ওয়াটার স্যানিটেশনের কথা বলি, অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা জানি ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু। প্রতি বছর দুর্যোগ কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। যার ফলে আমাদের একটা বছরের অর্জন পরের বছর কিন্তু আবার ফল করে। সো সেই জায়গাটাই আসলে আমাদের ডেভেলপমেন্ট করার জায়গাটা কোথায়? আমাদের ভ্যালু অ্যাডিশনটা কোথায়? ইমপ্রুভ করার স্কোপটা কোথায়? সো এই সমস্ত জায়গাগুলোকে ঘিরে আমরা যদি পিপলদের কথা বলি, ইটসেলফ মানুষদের জন্য, টেকনোলজি নিয়ে এবং সামগ্রিকভাবে যে সিস্টেমটা কাজ করে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের, এই ৩টা জায়গাতেই কোথায় ভ্যালু এড করার আছে সেই জায়গাটা আমরা দেখি, সেটা ইমপ্রুভ করে আমরা চেষ্টা করি গভর্নমেন্টকে অ্যাডভোকেট করা, গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করা, যেন তাদের গভর্নমেন্টের যে কর্মসূচি সেখানে এই ধরনের নতুন ভ্যালু এডিশন গুলো, লার্নিং গুলো, নতুন নতুন জিনিসগুলো গভর্নমেন্ট মেইন স্ট্রিম করতে পারে। তো এই ২ ধারাতেই আমরা মূলত কাজটা করে থাকি। ধন্যবাদ ইসাক ভাই। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমি ফাহিমা সাবুল আপাকে হয়তো বা আমরা পেয়েছি। আপা, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এলাকায় নিরাপদ পানির সমস্যা তো দীর্ঘদিনের। তো আপনার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে এই সমস্যা মোকাবেলা করছেন? ধন্যবাদ আজকের এই আয়োজক কমিটিকে, মুজিবের শুভেচ্ছা। আসলে ভাই, মরগঞ্জ শরণখোলা আমাদের একটা সেলাই এরিয়া। এখানে বিভিন্ন ধরনের দুর্যোগ এবং ছিডা, আইলা, আমফান বিভিন্ন দুর্যোগে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বিশেষ করে লবণ অঞ্চল, এবং অতিরিক্ত লবণ বেড়ে গেছে। এর ফলে অঞ্চলের খাবার পানি এবং কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আমরা স্থায়ীভাবে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে এলাকায় বিশুদ্ধ পানি সংকট দূর করার জন্য ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। এই জমির মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে বৃষ্টি পানি সংরক্ষণের জন্য ৩,০০০ লিটারের ট্যাঙ্কি বরাদ্দ হাতে নিয়েছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বিভিন্ন পিএসএফ মেরামতের কাজ হাতে নিয়েছে। এবং পানির খাবার পানির সংকট দূর করার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও কাজ করছে, এবং উপজেলা বিশেষ করে ডর করে একটা এনজিও আছে, ওরা বিশেষ ভূমিকা রেখেছে। পানির ট্যাঙ্কি বিতরণ করেছেন, পিএসএফ মেরামত করেছেন, এবং এলাকার পানি সংকটের দূর করার জন্য আমরা বিভিন্ন কাজ করে থাকি বিভিন্ন এনজিও মাধ্যমে। এই ছিল আমাদের। ধন্যবাদ ফাহিমা আপা। আমি আমির খুসরু বুলু, যিনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে এসডিজি ৬ অর্জনে সরকারের পক্ষ থেকে কি ধরনের ভূমিকা নিয়েছে জেলা উপজেলাগুলিতে? আপনি কিছুটা বলেছেন যে সরকারি কিছু বিষয় আপনারা নিয়েছেন, আরো কোনো ভূমিকা কি নিয়েছে কিনা? বুঝিনি কথা। সরকারের পক্ষ থেকে কি ভূমিকা নেওয়া হয়েছে এসডিজি ৬ বা পানি স্যানিটেশন মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কি ধরনের ভূমিকা নেওয়া হয়েছে? সরকারিভাবে আপনাদের জেলা উপজেলাগুলিতে কি ধরনের ভূমিকা নেওয়া হয়েছে? পানির ট্যাঙ্কি সরবরাহ এবং বিভিন্ন স্যানিটেশন কার্যক্রম সবই সরকারের মাধ্যমে, এবং আমাদের বরাদ্দ থেকে আমরা বিভিন্ন জায়গায় সরকারি কাজগুলো করে থাকি আমাদের বরাদ্দ থেকে। আচ্ছা, আমি আলমগীর ভাইকে একটু জানতে চাচ্ছি। আলমগীর ভাই, এই প্রশ্নটা যদি আপনি বলতেন যে এসডিজি ৬ অর্জনে সরকারের পক্ষ থেকে কি ধরনের ভূমিকা নিয়েছেন, আপাতত উপজেলার বিষয়টি বললে আপনি সামগ্রিকভাবে যদি একটু বলতেন। আলমগীর ভাই। দুঃখিত।
ম্যাডাম কিন্তু একটা বিষয় বলেছেন, আপনি যদি ধরেন বাগেরহাটে ওনার নির্দিষ্ট উপজেলায়, মডেলগঞ্জ উপজেলায় উনি যে ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা সম্পর্কে কিন্তু উনি একটা আলোকপাত করেছেন। আমরা যদি সামগ্রিকভাবে দেখি, সেখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, প্রথমত দেখেন যে এই চিত্র, এটা কিন্তু এলাকা ভিত্তিক দেখার বিষয় রয়েছে। যেমন বাগেরহাটের মডেলগঞ্জের যে সমস্যাটা, সেটা হচ্ছে ধরেন লবণাক্ততা একটা বড় ধরনের সমস্যা। সেখানে নিরাপদ উৎস নিশ্চিত করা বা উন্নত উৎস নিশ্চিত করার জন্য কিন্তু সরকার এই ধরনের সাপোর্ট দিচ্ছে, এবং উপকূলীয় সব অঞ্চলে কিন্তু এই ধরনের সাপোর্ট সরকার দিয়ে যাচ্ছে। পাশাপাশি যে সমস্ত এলাকায় লবণাক্ত না, অন্যান্য বিষয় রয়েছে, অন্যান্য সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু সরকারের বিভিন্ন কর্মসূচি আছে। আমি যেমন একটা কর্মসূচির বিষয়ে জানি, রিসেন্টলি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে তারা আমাদের প্রত্যেকটা গ্রামে যাতে উন্নত উৎস নিশ্চিত করা যায়, এটার জন্য সম্প্রতি বিবিএস থেকে একটা তালিকা নেওয়া হয়েছে যে গ্রামগুলোতে যাতে কি পরিমাণ জনসংখ্যা আছে, সেখানে টিউবওয়েল কি পরিমাণ আছে এবং কতগুলো গ্রাম আছে, এটা মোটামুটি একটা হিসাব নেওয়া হয়েছে। সেখানে যাতে নিরাপদ পানি নিশ্চিত করা যায়, এটার জন্য তারা কিন্তু কাজ শুরু করেছে বা প্রকল্প গ্রহণ করছে। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে সরকার হয়তো উন্নত পানির সোর্স, যখন পিএসএফ এর কথা যদি ধরি, পিএসএফটা তো ধরুন কমিউনিটি ভিত্তিক, তাই না? পানির উৎসটা নিশ্চিত করলো, বাট এই পানিটা ম্যানেজমেন্ট করা, এটা কিন্তু আমাদের জনসচেতনতার মাধ্যমে করা লাগবে। কারণ সরকারের একার পক্ষে তো আর সবগুলো বিষয় দেখানো, সরকার হয়তো সরবরাহটা নিশ্চিত করলো, কারণ পিএসএফ থেকে পানিটা যখন সংগ্রহ করলো, এটা পান করার পূর্ব পর্যন্ত পানিটার কিন্তু একটা ম্যানেজমেন্ট আছে। সে পরিষ্কার পরিবহন করার সময় সেটা কন্টামিনেটেড হলো কিনা, সে সংরক্ষণ করছে সেটা প্রপারলি সংরক্ষণ করা হলো কিনা, এবং পান করছে যে পাত্র, সে পাত্রটা পরিষ্কার করা কিনা, সবকিছু কিন্তু মিলিয়ে তারপর কিন্তু পানিটা যতক্ষণ না পর্যন্ত নিরাপদ অবস্থায় সে পান করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দায়িত্বটা শুধু সরকারের না, সরকার হয়তো একটা পর্যায় পর্যন্ত তার পানি পৌঁছে দিবে। এই জনসচেতনতাটা খুব জরুরি। আবার পিএসএফ গুলো যদি কমিউনিটি ভিত্তিক মেরামত করা বা মেইনটেনেন্স করা, এবং এটাকে আমাদের কমিউনিটি বা রাষ্ট্রের সম্পদ হিসেবে বিবেচনা করে সবাই যদি যত্ন সহকারে এগুলো ব্যবহার করে, বা সরকারি উৎসগুলো যদি সেইভাবে সবাই মিলে যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায়, এটার জন্য আসলে কমিউনিটি ভিত্তিক কিছু কার্যক্রম গড়ে তোলা দরকার, সচেতনতা বাড়ানো দরকার। এটা স্থানীয় সরকার, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তারা যেমন কাজ করতে পারেন, ম্যাডামের মতো যারা জনপ্রতিনিধি আছেন তারা যখন বিভিন্ন সময় জনগণের কাছাকাছি যান, ওনারা এই বিষয়টা সচেতন করে তুলতে পারেন। তাছাড়া এনজিও যেগুলো আছে তারা যখন কাজ করে, তারা কিন্তু সেখানে উঠান বৈঠকের মাধ্যমে হোক, তাদেরকে সচেতন করে কিন্তু এই বিষয়গুলোকে করতে পারেন, তাদেরকে মোটিভেট করতে পারেন। এটা সবার সম্মিলিত প্রয়াস হতে হবে। মানে এসডিজি কিন্তু হোল অফ দ্য সোসাইটি অ্যাপ্রোচ, শুধুমাত্র এমডিজি তে দেখা হতো যে সরকার বাস্তবায়ন করবে, এসডিজি কিন্তু তা না। এসডিজি পুরো সমাজ ব্যবস্থা এটার জন্য বাস্তবায়নের জন্য সম্পৃক্ত থাকবে। সেই বিষয়টা এনশিওর করতে হবে, সচেতনতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং এটার জন্য সরকারি কর্মসূচি, বেসরকারি কর্মসূচি সবগুলোকে আসলে একসঙ্গে সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল চিন্তাধারা বা কৌশল হওয়া উচিত। ধন্যবাদ আলমগীর ভাই। আমি জুবায়ের ভাইয়ের কাছে যাচ্ছি। জুবায়ের ভাই, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন। আলমগীর ভাই বললেন যে সরকারির পাশাপাশি বেসরকারি ভাবেও কাজ করা বিষয় দরকার, এবং এই যে স্বাস্থ্যভিত্তিক খাতকে, যে বর্তমানে আমরা যে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই পরিস্থিতির মধ্যে স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন বা সাধারণ মানুষ কতটুকু গুরুত্ব দিচ্ছে, বা আপনার আপনার মন্তব্যটা জানতে চাচ্ছিলাম এই বিষয়ে। জি, না ধন্যবাদ। আসলে আহ, আহ, আলমগীর ভাই যেই বিষয়টি উত্থাপন করেছেন, এটা এখন আহ, সর্বজন স্বীকৃত যে আহ, যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে গেলে এটা একটি সামগ্রিক অংশগ্রহণ ছাড়া এবং সকলের অংশগ্রহণ ছাড়া এটা সম্ভব না। এবং সেই ক্ষেত্রেই, এবং বিশেষ করে বাংলাদেশ সরকার সহ অন্যান্য স্টেক হোল্ডার এবং আন্তর্জাতিক সংস্থা সহ ব্যক্তি পর্যায়েও এই বিষয়টির অনেকভাবেই আমি মনে করি যে অনেক অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এবং কিছুটা জেনেছে। যেমন একটি উদাহরণ দেই, যেমন এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আগে আমরা যেটা ছিলাম এমডিজি,
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেখানে শুধু ছিল সংখ্যাগত যে নাম্বারটা বাড়বে, এত হবে। কিন্তু এখানে আলমগীর ভাই কিন্তু প্রথমে আলোকপাত করেছেন যে এই গুণগত মানটা নিশ্চিত করতে হবে এখানে, যে পানির গুণগত মান, পানিটা যাতে নিরাপদ হয় এবং এটি সকলের ঘরে ঘরে উপস্থিত থাকে। লক্ষ্যমাত্রাটা খুবই দৃঢ় এবং আর মাত্র আমাদের হাতে প্রায় 10 বছর আছে। এর মধ্যে এটাকে যদি আমরা অর্জন করতে হয় তাহলে তো সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং এই জন্যই যে হোল সোসাইটি অ্যাপ্রোচ, এবং যেই তথ্যটা আমরা পেয়েছি যে প্রায় 47-48% মানুষ নিরাপদ পানির ব্যবস্থাপনার আওতায়, মানে সেফলি ম্যানেজ পানি পাচ্ছে, কিন্তু এসডিজির যেই সংজ্ঞা সেই আলোকে 47% মানুষ এখন পাচ্ছে, বাকি প্রায় অর্ধেকের উপরে পাচ্ছে না। তার মানে আমাদের একটি বিশাল উদ্যোগ বা বিশাল জনগোষ্ঠী এই আওতার বাইরে আছে, এবং তাদেরকে আমরা যদি এই আওতায় নিয়ে আসতে চাই তাহলে শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না, যেটা খুব সুন্দরভাবেই আলমগীর ভাই বলেছেন এবং আশিস দাও বলেছেন এবং আপাও এখানে কিছুটা বলার চেষ্টা করেছে। আমি এই জায়গাটায় যে বিষয়টা বলতে চাচ্ছি যে তাহলে জনগণের অংশগ্রহণটা কতটুকু কাজে করবে। যেমন দেখেন আমাদের ওই যেটা প্রথমে আমরা বলেছি যে বিনিয়োগ বা বরাদ্দটা কিন্তু মানে মানুষ কেন্দ্রিক হচ্ছে না। এখন এটা না হওয়ার কারণে কি, যখন থোক বরাদ্দ হচ্ছে অথবা প্রকল্প ভিত্তিক হচ্ছে, তখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য যেই ধরনের চাহিদা, এটা নিশ্চয়ই বরেন্দ্র অঞ্চলের জন্য সেই ধরনের চাহিদাটা হবে না, এবং একইভাবে আবার উপকূল অঞ্চলের জন্য সেই ধরনের চাহিদা বা বরাদ্দটা হবে না। কিন্তু এই যে যেহেতু জনপ্রতি বরাদ্দ হচ্ছে না, ফলে এলাকা ভিত্তিক চাহিদার কারণে আমরা ঠিক মতো সকলের কাছে পৌঁছাতে পারছি না। এই কারণে দেখা গেছে কি যে আমরা যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এখন আমরা বদ্ধপরিকর, যেটা আমরা অঙ্গীকারাবদ্ধ যে এসডিজি আমাদের 2030 সালের মধ্যে আমাদের অর্জন করতেই হবে, সেই ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের একটি কমিটমেন্ট খুবই জরুরি, যাতে আমরা জনপ্রতি বরাদ্দ পেতে পারি। 1, 2 নাম্বার হচ্ছে যে আমরা যদি পানি, স্যানিটেশন, হাইজিন এটাকে আমরা একটি মানবাধিকার বিষয় হিসেবে আমরা ধরি, 2010 সালে ইউএন হিসেবে এটা একটি মানবাধিকার ইস্যু হিসাবে এটা স্বীকৃত। সেই হিসাবে 4টা জিনিস সাধারণত ধরে যে এটার কতটুকু প্রাপ্যতা আমরা পেলাম, পানি পাচ্ছি কি পাচ্ছি না, তারপরে পানি কি আমরা যেটা প্রবেশগম্যতা মানে ব্যবহার করতে পারছি কিনা, কতজনের কাছে পানির কল আছে বা নাই, গুণগত মান, এবং এটা মানে আমি এফোর্ড করতে পারছি কিনা, আমি কিনতে পারছি কিনা। এই সবগুলো মিলে গ্রামীণ এবং শহরের জন্য আমাদের যদি আমরা পানি, স্যানিটেশন, হাইজিনকে একটি মানবাধিকার ইস্যু হিসাবে আমরা প্রতিষ্ঠিত বা এটাকে আমরা যদি একটু নিশ্চিত করতে চাই, তাহলে এই 4টি বিষয়কে আমাদের দেখতে হবে। আর এই 4টি বিষয়কে দেখার জন্য বিনিয়োগটা আমাদের খুব নিশ্চিত করতে হবে এখন থেকে। এই বিনিয়োগটার জন্য যদি আমরা না যাই, তাহলে এই যে এই মহামারীর সময় একটি বিশাল সংখ্যক, আমরা প্রায় দারিদ্রতা নিরসনের অনেক কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই সময় একটি বিরাট জনগোষ্ঠী আবার দারিদ্রতার বেড়াজালে জড়িয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে তখন এই ওনার জীবনযাত্রায় যে প্রায়োরিটি লিস্ট, সেই প্রায়োরিটি লিস্টে পানি, স্যানিটেশনের দেখা যায় যে এটার গুরুত্বটা অনেক পিছিয়ে যাচ্ছে। এই জায়গাগুলি খুব জটিল এখন আকার ধারণ করছে। এটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে আশিস দাও বলেছেন যে এগুলোকে আসলে আমাদেরকে বিভিন্ন দিক থেকে দেখতে হবে, এবং এই দেখার জন্য শুধু উন্নয়ন সংস্থারা অংশগ্রহণ করলে হবে না, যার যার জনগণ যারা আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখতে হবে, জনপ্রতিনিধি তো অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ জুবায়ের ভাই। আমি এবার ফাহিমা সাবুল আপার কাছে যাচ্ছিলেন। সবসময় বলা হয়ে থাকে যে স্থানীয় পর্যায়ে কাজের জন্য স্থানীয় সরকারকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কাজে সত্যিকার অর্থে আপনাদেরকে কতটুকু সম্পৃক্ত করা হয়?
দুঃখিত, ফাহিমা সাবুল আপা কারিগরি ত্রুটির কারণে আমরা তাকে পাচ্ছি না। আমি যাচ্ছি আমাদের আশিসদার কাছে। আশিসদা, একটু যদি বলতেন যে এই যে আমরা দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা এখন চিন্তা করছি, সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করছি, এবং স্থানীয় পর্যায়ে একটু আগে আমাদের আলমগীর ভাই বলছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিষয়গুলি, এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, তারা কিভাবে কাজ করছেন? ধন্যবাদ ইসাক ভাই। আর এটা হচ্ছে, হ্যাঁ, কাজের মূল্যায়নের কথা যদি বলি, আসলে সামগ্রিক বিষয়টাকে হয়তো বিবেচনা নিয়ে করতে হবে, তাই না? সো যেটা আমরা বারে বারে বলছি, ওকে, আজকের এই পরিস্থিতিতে পানি এবং স্যানিটেশনের বিষয়ে হয়তো যেহেতু দায়িত্ব প্রাপ্ত হচ্ছে ডিপিএইচ, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, আমরা জানি যে মাঠ পর্যায়ে ওনারাই হচ্ছে এটার জন্য দায়িত্ব প্রাপ্ত, এবং তারা সামগ্রিকভাবে আসলে স্থানীয় সরকারকে নিয়ে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এদেরকে সামনে রেখে কিন্তু কাজটা করে। সুতরাং বিভিন্ন পরিকল্পনা ইউনিয়ন পরিষদের, আমি আগেও বলেছি যে একটা ওয়ার্ড সবার মধ্য দিয়ে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়তো একটা প্রক্রিয়ায় কিন্তু স্থানীয় পর্যায়ের যে চাহিদা সেটা উঠে আসে, এবং সে অনুযায়ী হয়তো ডিপিএইচই চেষ্টা করে যে এই চাহিদাগুলা বিভিন্নভাবে কিভাবে কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায়। কিন্তু আমরা যদি দেখি তাদের যে সামগ্রিক যে রিসোর্সের জায়গা থেকে যদি দেখি, সেই জায়গাটা হয়তো অনেক ঘাটতির জায়গা রয়েছে, যেটাতে এখনো অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। এবং যেটা আলমগীর ভাই বলছিলেন যে হ্যাঁ, এই সামগ্রিকভাবে বিষয়টা দেখতে হবে, কিন্তু পাশাপাশি এটা কিন্তু এলাকা ভিত্তিক। এক একটা এলাকার কনটেক্সট এক এক রকম, এক একটা এলাকার ডিমান্ডটা এক এক রকম। জোবায়ের ভাইও যেটা বারবার আলোকপাত করছিলেন যে এটা কিন্তু কনটেক্সট অনুযায়ী, এটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচে গেলে হবে না। এক একটা এলাকার চাহিদা এক এক রকম, প্রযুক্তি এক এক রকম, সেই অনুযায়ী কিন্তু আমাকে বাজেট বরাদ্দের জায়গাটাও চিন্তা করতে হবে। যেমন আমরা যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা বলি, তাই না, আমরা জানি, আমি বারবারই যে জলবায়ু পরিবর্তনের কথা বলছি, কারণ এটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটার কারণে কিন্তু আমরা জানি দুর্যোগ বাড়ছে, প্রতি বছর আমাদের যে অর্জন সেটা কিন্তু আবার ফল করছে। লবণাক্ততা বাড়ছে, একটা চরম একটা সমস্যা। স্থানীয় পর্যায়ে কিন্তু আমরা পিএসএফ এর কথা বলছি, আমরা জানি যে পিএসএফ এর মূল উৎসটা কি, যে পুকুরের পানি। এই পুকুরগুলো কিন্তু দিনে দিনে লবণাক্ত হচ্ছে। তার মানে আজকে আমার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আগামীকাল কাজ নাও করতে পারে, এবং দিনে দিনে কিন্তু আমরা সেদিকেই যাচ্ছি। আমরা জানি, যদি ধরেন স্বাভাবিকভাবে যেটা হয়, ইউনিয়ন পরিষদ বা ডিপিএইচ, এখনো যদি আমরা স্যানিটেশনের কথা বলি, আমরা কিন্তু হয়তো 3টা রিং, একটা স্ল্যাবের কথা চিন্তা করি। এটা হচ্ছে আমার সাধারণ একটা অ্যাপ্রোচ, যে সারা দেশের জন্য। কিন্তু সেটা হয়তো কি সেই অঞ্চলগুলোতে কাজ করছে না। যখন আমরা হয়তো একটা বাড়ির বাইরে একটা স্ট্রাকচার তৈরি করছি, একটা টর্নেডো, সাইক্লোনে বা একটা টাইডাল সার্জে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে কি আমার পরের বছর আমার আরো অনেক ইনভেস্টমেন্ট নিয়ে যেতে হচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকে চিন্তা করে কিন্তু আমাদের অনেক অ্যাডিশনাল টেকনোলজির কথা ভাবতে হবে, অ্যাডিশনাল রিসোর্সের কথা ভাবতে হবে। সেই জায়গাগুলো থেকে আমরা জানি যে হ্যাঁ, ডিপিএইচ এর একটা ডেডিকেটেড ডিপার্টমেন্ট রয়েছে যারা মূলত গবেষণা নিয়ে কাজ করে, বাট সেই গবেষণার জায়গাটায় অনেক বেশি সম্পদ বাড়ানো দরকার। এবং আমি আবারও বলবো যে যে প্রত্যেকটা পরিকল্পনায় যেন মানুষকে সম্পৃক্ত করা যায়, মানুষকে নিয়ে করা যায়। কারণ এসডিজির কথা আমরা বলছি, এসডিজির আরেকটা প্রিন্সিপাল হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, রাইট? যে কাউকে বাদ দিয়ে না। আমরা উন্নয়নের কথা বলছি, পরিকল্পনার কথা, বাজেটের কথা বলছি, কিন্তু সেখানে আমি যদি দরিদ্র মানুষের অংশগ্রহণের কথা বলি, সেখানে যদি নারীদের অংশগ্রহণের কথা বলি, সেখানে যদি প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণের কথা বলি, সেই জায়গাগুলো আমাদের সামনে রেখে কিন্তু কাজ করতে হবে। যদি মূল্যায়নের কথা বলি, আমি বলবো যে সেই জায়গাটা এখন আমাদের অনেক কাজ করার আছে, অনেক ভাবার আছে। ধন্যবাদ ইসহাক ভাই। ধন্যবাদ দাদা। আমি আমি হ্যাঁ জি, একটু এখানে ভুলে না যাওয়ার আগে একটু বলছি যে আসলে বাজেট তো মানুষ কেন্দ্রিক হবে এবং জনগণকে অংশগ্রহণ নিয়ে করানো দরকার, সেটা ঠিকই আছে স্থানীয় পর্যায়ে। কিন্তু মানে এই এই জটিল বিষয়গুলো স্থানীয় পর্যায়ে কতজন জানেন সেটাও একটি বিষয়, যে এগুলোকে কিভাবে আহ আহ, মানে প্রতিফলন ঘটাতে হবে উপজেলা এবং জাতীয় পর্যায়ে, সেই জায়গাটিও কিন্তু আসলে এখন দেখার সময় আছে। এবং বারবার যেটা আমরা শুনছি যে সরকার কিন্তু খুব সুনির্দিষ্ট পরিকল্পনা অথবা স্টেপ গুলো বলে দিচ্ছেন যে কিভাবে কি হচ্ছে, কিন্তু ওভাবে কি হচ্ছে অথবা আমরা কি সেটার সুফল পাচ্ছি, এইটাও কিন্তু এখনো একটা বড় বিষয়, যে টপ ডাউন কি এখনো কমেছে কিনা। জুবাইর ভাই, আসলে আমি আপনার সাথে একমত যে টপ ডাউন আসলে কমেছে কিনা, মানে বটম টপ বিষয়টা কি আসবে কিনা, বা টপ ডাউন বিষয়টা কতটুকু কমবে,
সেই বিষয়টা আসলে আমাদের বোঝা উচিত, এবং সেটা নিয়ে আসলে আমাদের এখন ভাবনা চিন্তা আরো বাড়ানো উচিত, এবং সরকারের কাছে সেই বিষয়টাই আমাদের উপস্থাপন করা প্রয়োজন, যে আসলে সাধারণ মানুষের কতটুকু কি প্রয়োজন, সাধারণ মানুষ কি ভাবছে, এবং সাধারণ মানুষ কতটুকু এই পানি এবং স্যানিটেশনের বিষয়টি বুঝতে পারছে, এবং তাদেরকে কি প্রয়োজন। আমি সাধারণ মানুষের কাছাকাছি কাজ করছেন ফাহিমা আপা, উনি আবারও আমাদের সাথে যুক্ত হয়েছে। ফাহিমা আপা, আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে স্থানীয় পর্যায়ে কাজের জন্য স্থানীয় সরকারের গুরুত্ব অনেক বেশি, এবং স্থানীয় সরকার মানে আপনারা যারা কাজ করছেন এখানে, সেখানে আপনাদেরকে কতটুকু মানে কাজের সাথে যুক্ত করা হয়? ফাহিমা আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাদেরকে কতটুকু কাজের সাথে জড়িত করা হয়, বা আপনারা কতটুকু জড়িত থাকতে পারেন, যুক্ত থাকতে পারেন এই স্থানীয় সরকারের যে বিভিন্ন কাজের সাথে? ধন্যবাদ ভাই। আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণ আমাদের ভোট দিয়ে উন্নয়নমূলক কাজ করার জন্য ভোট দিয়েছে, সেই জন্য আমরা জনগণের কাছে অদাবদ্ধ। আমি যদি ওয়াশকে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, নেটওয়ার্কে ভাই সমস্যা তো। জি জি, তাই আমি বলবো যে ওয়াশকে কেন্দ্র করে যদি আমরা কথা বলি, ইউনিয়ন পরিষদে আমরা 13টা কমিটি রয়েছে, এবং উপজেলা পরিষদের 17টা স্থায়ী কমিটি রয়েছে, এবং ওয়াশ একটা স্থায়ী কমিটি রয়েছে। আমরা বর্তমানে নিয়মিত কমিটিগুলো আমাদের হচ্ছে, সেই কমিটিতে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে কথা আমাদের দরকার, পানি স্যানিটেশন ভালো পাওয়া যায় এই আলোচনা, এবং যাতে আমাদের জনগণ ভালো থাকে, কিভাবে আমরা জনগণের উপকৃত করতে পারবো, সেই আলোচনাই থাকে আমাদের। আমরা জনগণের কথা শুনতে, জনগণের কাছে যেতে আমরা সেই মোতাবেক কাজ করি। এলাকার চাহিদা অনুযায়ী স্যানিটেশন বিষয়ক প্রকল্পগুলি এবং বাস্তবায়ন সুবিধা হচ্ছে। শোনেন ভাই, নেটওয়ার্কের সমস্যা। জি, ধন্যবাদ ফাহিমা আপা। এলাকার চাহিদা অনুযায়ী আমরা স্যানিটেশন প্রকল্প গ্রহণ বাস্তবায়ন সুবিধা হচ্ছে। বর্তমানে জনগণ অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ডগুলির উন্মুক্ত বাজেট সভাগুলি জি ভাই, আমি নেটওয়ার্কের সমস্যা, কিছু বোঝা যাচ্ছে না। জি, ধন্যবাদ ধন্যবাদ ফাহিমা আপা। আমি আলমগীর ভাইয়ের কাছে বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যে এটা 5 বছরের শেষ পর্যায়ে আছি, তো করোনায় আমরা লক্ষ্যমাত্রা অর্জনে কতটা পিছিয়ে পড়েছি, এমন কোনো পরিসংখ্যান কি আমাদের কাছে আছে কিনা? ধন্যবাদ। একটা বিষয় এখানে উল্লেখ করার দরকার, সেটা হচ্ছে করোনার কারণে বিশেষ করে ওয়াটার স্যানিটেশনের ক্ষেত্রে বা ওয়াশের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অর্থটা আরো অগ্রগামী হয়েছে। মানে মানুষের ভেতরে নিজের সেফটি সিকিউরিটির জন্য কিন্তু মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আগে হাত ধোয়ার অভ্যাসটা কিন্তু অনেক কম ছিল। এটা জনসচেতনতা বাড়াতে কিন্তু যেমন ভাবে গণমাধ্যম কাজ করেছে, সাধারণ মানুষ পারস্পরিক ভাবে মানুষকে সচেতন করে তুলেছে, একই সঙ্গে দেখেন কমার্শিয়ালেও দেখেন, যখন সাবানের অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয়, বারবার মানুষকে মনে করে দেওয়া হয় যে আপনার হাত ধুতে হবে। বরং এটা পিছিয়ে পড়া না, আমি মনে করি যে করোনার কারণে যদি কিছু পজিটিভ ইম্প্যাক্ট যেমন সবকিছু থাকে, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট যে করোনার কারণে মানুষের ভেতরে এই যে সচেতন হওয়া পরিচ্ছন্নতার বিষয়ে এবং পানির বিষয়ে বা স্যানিটেশনের বিষয়ে এই সচেতনতা মানুষের কিন্তু বেড়েছে। হ্যাঁ, এখন
এটাকে যদি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে যাই সেটার ক্ষেত্রে আরেকটু সময় প্রয়োজন, কারণ এ ধরনের কিছু জরিপ কার্যক্রম আমাদের চলমান পর্যায়ে আছে। এটা শেষ হলে আসলে প্রকৃত চিত্রটা কতটুকু পরিবর্তন হলো এটা পাওয়া যাবে। তবে একটা বিষয় আমরা সবসময় দেখি যে, আমি যেটা আগের বারও বলছিলাম যে সামাজিক সচেতনতার আসলে কোনো মানে কিছু সামাজিক উদ্ভাবনও দরকার। যেমন ধরুন বাল্য বিবাহ আমরা নিরসনের জন্য সমাজে মানুষকে যেভাবে সচেতন করে তুলছি, একইভাবে যদি এই বিষয়গুলো জড়িত, আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশে একটা সময় কিন্তু যে স্যানিটেশন সিস্টেম বা টয়লেট ছিল না, এখন কিন্তু শূন্যের কোঠায়, একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে যে ওপেন ডেফিকেশনের বিষয়টা, যেটা কিন্তু এক ধরনের বড় ধরনের সমস্যা ছিল আমাদের। ডায়রিয়ার মতো গুরুত্বপূর্ণ এই যে মহামারী রোগটা, এটা কিন্তু বিদায় নিতে বসেছে বাংলাদেশ থেকে। আমরা কিন্তু সেখানে ভালো অর্জন করেছি। আরেকটি বিষয় দেখেন যে সামাজিক কিছু উদ্ভাবনের কথা আমি কেন বলছি, দেখেন খেয়াল করে যে আগেরকার দিনে বা বর্তমানেও কারো বাড়িতে একটা পরিচ্ছন্ন টয়লেট আছে কিনা, পানির উৎসটা সঠিকভাবে আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু যখন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যায়, তখন কিন্তু অভিভাবকরা সবার আগে এই জায়গাগুলোতে দেখে। এটা একটা সোশ্যাল স্ট্যাটাস। এইটা মানুষের এক ধরনের সচেতনতা বাড়েই যে আমার ছেলেকে বা আমার মেয়েকে কারোর সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছি, নতুন আত্মীয়তার সূত্রে আবদ্ধ হতে যাচ্ছি, তাদের স্ট্যাটাসটা কিন্তু এই ওয়াটার স্যানিটেশন বা ওয়াশে তাদের কি অবস্থা এটা দেখেও কিন্তু একটা চলে আসে, তার স্ট্যাটাসটা বোঝা যায়। এটা এ ধরনের সামাজিক আন্দোলন, এই সামাজিক আন্দোলনগুলোকে আসলে আরো বেগবান করা দরকার। সেখানে আমাদের সচেতন করার জন্য মিডিয়া, প্রাইভেট সেক্টর এর জন্য বলছি যে দেখেন হাত ধোয়ার বিষয়টা কিন্তু প্রাইভেট সেক্টর হেভি একটা ইফোর্টস এখানে দিয়েছে, যেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। একইভাবে আমরা জনগণ এখন যদিও কিছুটা মনে হচ্ছে যে হয়তো বা সেকেন্ড ওয়েভের আগে আমরা আবার ভয় পাচ্ছি কিনা বা আমরা আগে এরকম করছি কিনা, বা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যস্ততাটা তৈরি করা দরকার। স্থানীয় সরকার বিষয়ে একটি প্রসঙ্গ না বললেই না, সে বিষয়টি হচ্ছে যে আমরা স্থানীয় সরকারগুলোতে আমার যতদূর জানা আছে, আমরা সবসময় একটা বিষয় বলি যে বরাদ্দ বরাদ্দ বরাদ্দ। স্থানীয় সরকারগুলোকে কিন্তু আইনগতভাবে একটা ক্ষমতায়ন করা আছে। আমি যতদূর জানি তারা চাইলে ট্যাক্সেশন বা নিজস্ব ভাবে তারা কর আরোপ করে বা তারা নানাভাবে তারা কিন্তু নিজস্ব ফান্ড গঠন করার তাদের সুযোগ আছে। সাধারণত এই কার্যক্রমটা কিছুটা অজনপ্রিয় স্ট্র্যাটেজি হতে পারে, জনগণের উপরে ট্যাক্স আরোপ করলে তারা এটা অসন্তোষ হতে পারে। এই চিন্তা থেকে আসলে স্থানীয় সরকারগুলো সবসময় সরকারি বরাদ্দের উপরেই শুধু নির্ভর করে থাকে। তো এটা যদি একটু মানুষকে সচেতন করা যায় যে তোমাদের নিরাপত্তার জন্যই, তোমাদের নিরাপদের জন্যই, এবং এই ধরনের ফান্ড যদি কালেক্ট করা হয়, সেই ফান্ডগুলো ট্রান্সপারেন্ট ওয়েতে যদি এগুলো ডিস্ট্রিবিউশন করা যায় বা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এ ধরনের ট্যাক্স দিতে বা এ ধরনের কোন ধরনের কন্ট্রিবিউট করতে জনগণের আমার মনে হয় না খুব বেশি অভিযোগ আপত্তি থাকার কথা। কারণ সাধারণ জনগণ সবসময় যেটা চিন্তা করে যে টাকাটা আমি দিচ্ছি এটা যেন সঠিকভাবে ব্যয় হয় এবং সঠিক জায়গায় এবং ট্রান্সপারেন্সির সাথে ব্যয় হয়। চ্যালেঞ্জ গুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে 2012 সালে যেমন ধরেন আর্সেনিক রিলেটেড একটা স্ট্র্যাটেজি করতে গিয়ে দেখা গেল যে কিছু কিছু পকেট এরিয়া রয়েছে, যে ধরেন হাওরের জন্য এক ধরনের প্রবলেম, উপকূলীয় অঞ্চলের অন্য প্রবলেম, পাহাড়ের জন্য অন্যরকম প্রবলেম। এক একটা এরিয়ার এক একটা ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যে আপনার বাজেটও কিন্তু নির্ভর করে এক এক এলাকার এক এক রকম। আপনি পাহাড়ে পানি সার্বক্ষণিক নিশ্চিত করতে গেলে আপনাকে তো ঝর্ণার পানি সবসময় পাবেন না, তাই না? সেখানে তাহলে পানি সংরক্ষণের বিষয়টাকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। আবার চিন্তা করে দেখেন যে উপকূলীয় অঞ্চলে যদি আপনি পোল্ডার করতে পারেন, তাহলে কিন্তু যে উপকূল অঞ্চলে যে জলোচ্ছ্বাস বা যে পানির লেভেল যে রাইজিং, এই বিষয়গুলোকে কিন্তু কিছুটা আপনি মোকাবিলা করতে পারবেন। একই সঙ্গে আপনার হাওড় অঞ্চলের এই যে বিশেষ করে আমাদের পানিতে যে নিরাপদ পানি নিশ্চিত করার ক্ষেত্রে সেখানেও কিন্তু জনসচেতনতা বাড়ানো দরকার। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সরকার যখন এসডিজি গ্রহণ করেছে বা এসডিজি বাস্তবায়নে কিন্তু যে 5টা মৌলিক চ্যালেঞ্জ আইডেন্টিফাই করেছে, তার অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে জনগণের মাঝে এসডিজি বিষয়ে বা এসডিজি তে কি অর্জন হবে আমাদের বা কিভাবে করতে হবে এবং তাদের সম্পৃক্ততা বাড়ানো, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। 5টি প্রধান চ্যালেঞ্জের একটা হচ্ছে জনসম্পৃক্ততা বাড়ানো।
অর্থাৎ সরকার কিন্তু অলরেডি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়েছে যে জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনোভাবেই এসডিজি অর্জন করা সম্ভব হবে না। সুতরাং এই চ্যালেঞ্জটাকে এখন ম্যাটেরিয়ালাইজ করতে হবে। সেটা কেন্দ্রীয় সরকার যেভাবে করবে, স্থানীয় সরকারকেও আসলে সেই বিবেচনা নিতে হবে এবং জনগণকে এই কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। এটার জন্য আপনারা যে ধরনের উদ্যোগ নিয়েছেন, ধরেন আজকে যে আলোচনা হচ্ছে, এই ধরনের কার্যক্রমকে আরো ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে, সকল পর্যায়ে, বিশেষ করে কমিউনিটি পর্যায়ে। তাহলে আমার মনে হয় এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করা খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাই। আলমগীর ভাইয়ের কথার সূত্র ধরেই বলতে চাচ্ছি যে এখানে বেশ কয়েকজন মন্তব্য করেছেন যে জাতীয় বাজেটে হাইজিনকে অন্তর্ভুক্ত করা যায় কিনা, হাইজিনের গুরুত্ব বাড়ানো যায় কিনা, বা বাজেট বাড়ানো যায় কিনা। সেখানে আলমগীর ভাইয়ের একটি কথা রয়েছিল যে বাজেট কিন্তু নিজেদের পর্যায়ে, মানে স্থানীয় পর্যায়েও কিন্তু একটা বাজেট বাড়ানো যেতে পারে এবং ওইভাবে কিন্তু হচ্ছে ট্যাক্স আরোপ করে বা নিজেদের জায়গা থেকে হচ্ছিল বাজেট নিয়ে কাজ করা যেতে পারে এবং সেভাবে কিন্তু স্থানীয় প্রতিনিধিরাও এই কাজগুলি করতে পারেন। সরকারের চিন্তা ভাবনাও হয়তো বা রয়েছে এবং এটা নিয়েও আলাপ করব। এবং এই বিষয়ে আমি একটু আলমগীর ভাইয়ের কাছে সম্পর্কে একটি ছোট প্রশ্ন করতে চাচ্ছি যে জাতীয় বাজেটে বা এই ধরনের বিষয়গুলিকে আনার কোনো পরিকল্পনা বা কোনো কিছু কি রয়েছে কিনা, আপনি যদি একটু আলোকপাত করতেন। দেখেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট ডিভিশন। তাদের এজেন্সি হিসেবে কাজ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিন্তু একেবারে অফিসিয়ালি দায়িত্ব হচ্ছে এই জায়গাগুলোতে ইনভেস্ট করা এবং তাদের নির্ধারিত অনেকগুলো প্রকল্প রয়েছে, বিশেষ করে এসডিজি কে সাপোর্ট দেওয়ার জন্য তারা অনেকগুলো কাজ করছে। একটু আগে উল্লেখ করছিলেন যে তারা কিন্তু কিছু গবেষণার কাজও করে। গবেষণাগুলোতেও কিন্তু আসলে বেরিয়ে আসে কোন জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। ম্যাডাম যে একটা বিষয় উল্লেখ করলেন এখানে, যে দেখেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে কিন্তু স্যানিটেশন নিয়ে বা ওয়াটার স্যানিটেশনে কিন্তু পৃথক কমিটি আছে, সরকারের এ ধরনের স্ট্র্যাটেজি আছে। সেখানে কিন্তু সিভিল সোসাইটি থেকে বা সাধারণ মানুষের প্রতিনিধিদেরকে কিন্তু সেখানে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। এই বাজেট যে শুধুমাত্র, আমি আবারও বলতে চাই, শুধু জাতীয় পর্যায়ে বাজেট, সরকার প্রচেষ্টাগুলো তো অব্যাহত আছেই এবং এসডিজি অর্জনের জন্য নতুন নতুন প্রকল্প কিন্তু সরকার গ্রহণ করেই যাচ্ছে। কিন্তু তখনই কিন্তু জনসম্পৃক্ততাটাকে ফ্রুটফুল হবে যখন জনগণও জানতে পারবে আমার দেওয়া টাকাটা বা আমার দেওয়া ট্যাক্সটা আমি এখান থেকে সুফলটা পাচ্ছি। তখন ধরেন একটা ওয়াটার পানিতে উৎসটা স্থাপন করা হলো, ওটার জন্য যত্নশীল তখনই হবো যখন জানবো এটা নষ্ট হলে যেটা ঠিক করার জন্য যে টাকাটা, এটা আমার পকেট থেকে যাবে। সরকার যে বরাদ্দটা দেয় এটা আসলে জনগণের টাকাই তো সরকার দেয়। সুতরাং এই যে এই টাকাটা যে আমার টাকা, আমার পকেটের টাকা, এই বোধ জাগ্রত করতে পারলেই তখন দেখবেন যে সরকারের পুরো 100% টাকাটাও প্রপারলি কাজে লাগছে। এই বিষয়গুলোকে আমাদের বেশি হাইলাইট করা দরকার। সরকারি প্রকল্পগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় এবং এখন এসডিজি সম্পৃক্ততা আসার কারণে, এসডিজির কারণে কোন কোন এরিয়াতে, পকেট এরিয়াকে যে লিভ নন বিহাইন্ড, এটা নিশ্চিত করা যাতে কোনো এলাকায় পেছনে পড়ে না থাকে, একটা মানুষও যাতে পেছনে পড়ে না থাকে, সেই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি যে এখন ডিপিএসসি থেকে প্রত্যেক গ্রাম ভিত্তিক এখন হিসাব করা হচ্ছে যে কোন গ্রামের কোন পয়েন্টে এখন ওয়াটার সোর্স নাই, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে সেখানে ওয়াটার সোর্স, নিরাপদ পানি নিশ্চিত করা, মানুষের ভেতরে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য কিন্তু এখন কাজ শুরু করা হচ্ছে। বাজেটগুলোতে কিন্তু সেইভাবেই রিপ্রিট করা হচ্ছে। আপনারা সরকারি যে পরিকল্পনাগুলো রয়েছে এডিবি ভুক্ত, সেখানেও যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে ডিপিএইচসির প্রোগ্রাম প্রকল্পগুলোতে কিন্তু এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই প্রকল্পের যে বরাদ্দগুলো যাবে, বরাদ্দগুলোকে যাতে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সাধারণ জনগণ যাতে সেই কার্যক্রমে অংশগ্রহণ করে, এটাকেই কিন্তু আসলে বেশি প্রাধান্য দেওয়া দরকার। বরাদ্দ সরকারের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, এই প্রোগ্রামগুলোকে প্রপারলি বাস্তবায়ন তখনই সাকসেসফুল করা যাবে যখন জনসম্পৃক্ততা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জনসম্পৃক্ততার কথার সাথে যুক্ত করে বলতে চাচ্ছি যে আমাদের জনসম্পৃক্ততা শুধুমাত্র সরকার বা এনজিও বা কারোর জন্যই নয়। আমি একটু যদি আরো যুক্ত করি, আমি ডকুমেন্টেশনের কাজে আপনার মুরাদনগর, কুমিল্লাতে গিয়েছিলাম এবং সিলেটে গিয়েছিলাম। ওখানকার কানাইঘাট এবং গোয়াইনঘাটের
দেখেছি, তারপরে বরিশাল অঞ্চলে বা আপনার খুলনা অঞ্চলে বিভিন্ন জায়গায় আমি ডকুমেন্টেশনের কাজে দেখেছি যে এক এক জায়গার পানির অবস্থা কিন্তু এক এক রকম। কোথাও কিন্তু ট্রিটমেন্ট দরকার, ডিস্টিলেশন দরকার, কোথাও স্যালাইনিটির জন্য ডিস্যালাইনিটির বিষয়টা দরকার, যে পানি সুপেয় পানির অভাবটা অনেক জায়গায় রয়েছে। কিন্তু একটা বিষয় যেমন আমরা এর আগেও আমাদের বক্তা বলেছেন যে আপনার স্যানিটেশন, অনেক জায়গায় কিন্তু স্যানিটেশন রয়েছে এবং এখন কিন্তু কেউ বাইরে যে ওই ধরনের বিষয়টা আমরা দেখি না, যে আলাদা কিন্তু একটা স্যানিটেশনের সুবিধা কিন্তু রয়েছে। এই বিষয়গুলি আমি দেখেছি এবং তৃণমূল পর্যায়ে এই বিষয়টি দেখেছি। আবু বকর শিবলি আমাদের একজন দর্শক, তিনি দেখছেন এবং তিনি মন্তব্য করেছেন যে দুঃখিত, তিনি মন্তব্য করেছেন যে আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে কি অন্তর্ভুক্ত করা যায় কিনা। পাশাপাশি রীতা অধিকারীও তিনি বলেছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে, এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশাপাশি তৃণমূল পর্যায়ে এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের হেলভিটাস বাংলাদেশের পক্ষ থেকে রয়েছেন আশিস বড়ুয়া। আশিস দা, জানতে চাচ্ছি আপনার কাছে যে এই বিষয়গুলি আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা কিভাবে কাজ করছেন। ধন্যবাদ ইসাক ভাই। আমি আসলে একটু যোগ করতে চাচ্ছিলাম, যেটা মূলত আলমগীর ভাই বলছিলেন যে জনসম্পৃক্ততা। হ্যাঁ, এখানে মুখ্য বিষয়টা হচ্ছে এটাই। উনি বারবার বলছিলেন যে হ্যাঁ, সরকারের জায়গা থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি, কার্যক্রম, মাঠ পর্যায়ে পরিকল্পনা রয়েছে এবং বাস্তবায়নও হচ্ছে। বাট এটার সঠিক বাস্তবায়নের জন্য যেটা দরকার সেটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। আমাদের এনজিওর জায়গা থেকে যদি বলি, আমরা যে কাজটা করি, আমি শুরুতেই বলেছি যে প্রথম কথা হচ্ছে মানুষের অ্যাওয়ারনেসটা রেজ করা, যে আমার যে অধিকার রয়েছে, আমার কতটুকু প্রাপ্য রয়েছে, পাওনা রয়েছে, সেটা যদি আমি না জানি তাহলে কিন্তু চাইতে পারবো না আপনার কাছে। ঠিক বিষয়টা এরকম যে সাধারণ মানুষ যেন জানে, তাকে অ্যাওয়্যার করা। এবং সাধারণ মানুষ যখন আমরা বলছি, তখন আমরা কিন্তু অ্যাজ এ হোল কমিউনিটি অ্যাপ্রোচ নিয়ে কাজ করি। একটা কমিউনিটিতে যখন আমরা রিচ করি, সেই কমিউনিটির শতভাগ মানুষকে নিয়ে কিন্তু আমরা কাজটা করি। আমরা যদি স্পেসিফিক্যালি যেমন ডরপের সাথে যে প্রকল্পটা আমরা করি, আমরা একেবারে গ্রাম পর্যায়ে বলি কি হেলথ ভিলেজ গ্রুপ, যে একটা গ্রাম পর্যায়ে একটা হেলথ গ্রুপ রয়েছে যাদের প্রতিনিধি কিন্তু সাধারণ পরিবারগুলো থেকে উঠে আসে। তো যখন এই গ্রুপটা ফর্ম করি, তখন আমরা চেষ্টা করি এখানে যেন বিভিন্ন ধরনের মানুষের রিপ্রেজেন্টেশনটা থাকে। আমাদের দর্শকরা যেটা বারবার বলছেন যে প্রান্তিক জনগোষ্ঠী বা মার্জিনালাইজ পিপলরা কিভাবে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য সেই প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু আমরা সেই স্পেসটা ওপেন রাখি, যেন তারা সেখানে পার্টিসিপেট করতে পারে। তাদের যে ভিন্ন চাহিদা, ভিন্ন দাবি, সেই ভিন্ন প্রয়োজনগুলো যেন সেখানে তুলে আনতে পারে। তার পরবর্তীতে আমি যদি বলি, সেই গ্রাম থেকে একটু উপরের লেভেলে যদি আসি, ইউনিয়ন পর্যায়ে, উপজেলার পর্যায়ে কাজ করে কারা, মাদার্স পার্লামেন্ট নামের একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেটা হয়তো আমাদের আপা ভালো জানতে পারেন, ওনারও একটা সম্পৃক্ততা রয়েছে। এরা কি করে মাঠ পর্যায়ে যেন কমিউনিটিরা নিজেদের যে বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে সেটা যেন খুব ব্রাইটলি অ্যানালাইসিস করতে পারে, তাদের প্রয়োজনগুলা, নিডস গুলা যেন বের করে আনতে পারে, তারা যেন আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ, প্রয়োজনটা মেটানোর জন্য কোথায় আসলে তাকে রিচ করতে হবে। এই বিষয়গুলোকে তারা কিন্তু একত্রিত করে। এবং এই পার্লামেন্ট কি করে, সেখান থেকে যে সমস্ত ক্রাইসিস নিডস গুলা, ক্রাইং নিডস গুলা যেটা পূরণ করা দরকার ম্যান্ডেটরি, সেটার জন্য পিটিশন সাবমিট করে হচ্ছে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট গুলোর কাছে। যেমন আমরা ডিপিএইচ এর কথা বলছি, ইউনিয়ন পরিষদের কথা বলছি, উপজেলা পরিষদের কথা বলছি, তাদের কাছে কিন্তু পিটিশন সাবমিট করছে, জনগণের চাহিদাটাকে সেখানে নিয়ে যাচ্ছে। যেটা আলমগীর ভাই বলছে, একটা সোশ্যাল মুভমেন্ট তৈরি করা দরকার। আমরা কমিউনিটি পর্যায়ে এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোকে ফ্যাসিলিটেট করি, যেন সোসাইটির সবাইকে নিয়ে তারা এই মুভমেন্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আলটিমেট যেটা বারবার আমরা বলছি যে হ্যাঁ, এটার জন্য সরকার দায়বদ্ধ, আমি যদি রাইট বলছি, তাকে অ্যাকাউন্টেবল করা, যে সরকারের যেটা করার কথা সেটা যেন রাইটলি করে, সেটা যেন ইফেক্টিভলি করে, যাদের পাওয়ার কথা তাদের কাছে যেন সেটা পৌঁছায়। এই বিভিন্ন প্ল্যাটফর্ম গুলা কিন্তু পেছন থেকে এই রোলটা প্লে করে। আমরা সেই জায়গাটাতেই মুখ্য ভূমিকাটা পালন করছি। এবং সেই জায়গাটা আমরা সবসময় গভর্নমেন্টের যে বিভিন্ন প্রোগ্রাম, কর্মসূচিগুলোকে অ্যানালাইসিস করি, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে। আমরা জানি গভর্নমেন্ট, আমরা এসডিজির বাইরেও কিন্তু বাংলাদেশ ভিশন 2041 অলরেডি লঞ্চ করেছে। আমরা জানি আমাদের ডেল্টা প্ল্যান রয়েছে। সেই জায়গাগুলোতে কিন্তু অনেক চমৎকার স্ট্র্যাটেজি কৌশল রয়েছে। আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা পেছন থেকে মানুষকে সেই জায়গাটায় সহায়তা করছি, তারা যেন এই বিষয়গুলো সম্পর্কে জানে, বোঝে এবং তাদের যেটা পাওনা সেটা যেন তারা আদায় করে নিতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমি এবার জুবাইর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে মানুষের সম্পৃক্ততা,
এই যে আমরা কথা বলছি যে মানুষ কেন্দ্রিক উন্নয়নের কথা, একদিকে কিন্তু আমরা মহামারীর মধ্যে আটকে আছি, অন্যদিকে রয়েছে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন। তো আমরা আমাদের কি ধরনের কাজ করলে বা আমাদের করণীয় কি হতে পারে এই পরিস্থিতিতে? হ্যাঁ, ধন্যবাদ। কি ভাই, আমি আসলে এই প্রশ্নে যাওয়ার আগে দু একটি কথা আলমগীর ভাই বলেছেন, এটা খুবই আশাব্যঞ্জক যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গ্রাম ভিত্তিক চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছে এবং সেখানে সবাইকে চিহ্নিত করা হবে যে যারা পানি স্যানিটেশন আওতায় নাই তাদেরকে ধীর গতিতে তাদেরকে আওতায় নিয়ে আসা হবে। এটা সত্যি আজকের আলোচনার সাথে একটি বেশ সম্পৃক্ত আছে যে হ্যাঁ, যে মানুষ কেন্দ্রিক উন্নয়ন হবে এবং জনগণের কাছে পৌঁছাবে। এবং এসডিজির যে লক্ষ্যমাত্রা, বিশেষ করে এসডিজি 6 এর জন্য যে গুণগত মান তো থাকতেই হবে এবং সকলের দোরগোড়ায় পানির কানেকশন অথবা পানির প্রাপ্যতা থাকবে। আমার মনে হয় এই আহ, উদ্যোগগুলো যদি সুচারুভাবে চলে এবং এই পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে পারে, তাহলে মনে হয় আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। কিন্তু যেই প্রশ্নটুকু আপনি করেছেন সেই সাথে আমি একটু যোগ দিতে চাই যে জনগণের অংশগ্রহণ ছাড়াও এই জায়গাটায় আমাদের সুশাসন এবং যেই শুদ্ধাচার এবং কি বলে অ্যাকাউন্টেবিলিটি, যে জবাবদিহিতা, এইসব জায়গাগুলোর যদি সংমিশ্রণটা বা এইসব জায়গার যদি রিফ্লেকশন না থাকে, হ্যাঁ, তাহলে এই যে আশিস দা যে কথাগুলো বললেন, এটা সুন্দর একটি পদক্ষেপ, স্টেপ বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে আমরা করছি। এইসব জায়গাগুলো যদি প্র্যাকটিসে না থাকে তাহলে কিন্তু ওই রিফ্লেকশনটা আসবে না। হ্যাঁ, তো এখানে আমাদেরকে প্রয়োজন হচ্ছে যে আমরা শুধু বলছি না যে বিনিয়োগটা করে দিলেই হবে বা বাজেট বরাদ্দ হলেই অনেক কিছু হয়ে যাবে। আমরা যেই জায়গাটায় করছি যে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বাজেট বরাদ্দটা হতে হবে। সেখানে অবশ্যই জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে, সেখানে অবশ্যই আপনার কি বলে তৃণমূলের যেই অংশগ্রহণ সেটা থাকবে। বিশেষ করে এই ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের যেই সক্ষমতা সেটাও বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে তাদের যে উদ্যোগগুলো সেগুলো নিবে, যেটা আলমভাবে বলছেন যে শুধু কি বলে জাতীয় পর্যায়ের সরকারের কাছে চেয়ে থাকলেই হবে না, নিজেদের আয়টাও নিজেদের গ্রহণ করে ওখানে বাস্তবায়নে যেতে হবে। এই জায়গাগুলো তখনই সম্ভব হবে যখন আমাদের মধ্যে জবাবদিহিতার জায়গাটা থাকবে এবং আমাদের মধ্যে একটি শুদ্ধাচার এবং অংশগ্রহণমূলক কাজের একটি উদ্যোগ দেখা যাবে। সেটা স্থানীয় সরকারের ক্ষেত্রেই হোক অথবা আমরা যারা বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছি অথবা অন্যান্য প্রতিষ্ঠান সেখানেও হোক। সাথে সাথে আমরা বলবো যে এই এসডিজি তে কিন্তু এই যে সরকার এবং বেসরকার এই দুই জায়গারই অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করলে হবে না, যেটা আলমগীর ভাই বারবার বলছিলেন। এটা এটা আমাদের উপলব্ধি করতে হবে। আর মাত্র 10 বছর বাকি আছে। আমি একটু খুব সংক্ষেপে হিসাব করলাম যে আমাদের মাত্র 43,000 দিন বাকি। এখন প্রতিদিন যদি আমরা মানে 10 বছর হিসাবে প্রতিদিন যদি আমরা এইভাবে না আগাই, 17টা লক্ষ্যমাত্রা এখানে শুধু এসডিজি 6 নিয়ে না, এবং লক্ষ্যমাত্রা গুলো খুবই শক্ত, মানে আমি সোজা ভাষায় বলতে যে খুবই কঠিন, যে দারিদ্র বিমোচন এবং কি বলে সবার জন্য পানি স্যানিটেশন নিশ্চিতকরণ, এগুলো করতে গেলে আসলে আমাদের শুধু আহ ভাষা ভাষা অংশগ্রহণে কিছু হবে না, আসলে ভিতরে ঢুকতে হবে। অংশগ্রহণগুলো এই যে আজকে যেভাবে কি বলে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কাজ করছে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ নিয়ে জনগণকে জানাচ্ছে, সত্য তথ্যগুলো দিচ্ছে, এইভাবে স্থানীয় পর্যায়ে জনগণ যখন জানতে পারবে যে না আসলেই আমরা অনেক পিছিয়ে আছি, তাহলেই কিন্তু তারা এই জায়গাগুলোতে তৎপর হবে তাদের দায়িত্বগুলো নিবারণ করার জন্য। শুধু যে সরকারি করে দিতে হবে তা না, জনগণের অংশগ্রহণটা মানেই হচ্ছে যে তাদেরও কিন্তু উদ্যোগ নিতে হবে। পানি স্যানিটেশনের একটি বড় প্রতিবেদন আছে এই আওতায়, যেটা প্রথমে আমাদের আলমগীর ভাই বলেছিলেন যে জেএমপি, যে জয়েন্ট মনিটরিং প্রোগ্রামের, সেটা ছাড়াও আরেকটি আছে গ্লাস রিপোর্ট, গ্লোবাল অ্যাসেসমেন্ট অন স্যানিটেশন রিপোর্ট। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে
80% বিনিয়োগ অথবা অর্থায়ন আহ, মানে জনগণই করবে, মানে পার্সোনাল, হ্যাঁ, এটার ইয়েতে হবে। বাকি 10% হবে সরকার করবে। আর আর বাকি 10% করবে হলো স্থানীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা অথবা অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে। অর্থাৎ জন অংশগ্রহণ মানে শুধু আমি একটি বিরাট সমাগম করলাম এবং সেখানে সরকারের কাছ থেকে আমি কিছু আদায় করে নিলাম, বিষয়টা সেই জায়গায় না। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমি যে পানি স্যানিটেশনের কথা বলছি এই জায়গায় আমার কতটুকু দায়িত্বটা আমি ঠিক করছি। হ্যাঁ, মানে আমার অধিকার আমি নিশ্চিত করব, কিন্তু আমি যদি সেই আমার দায়িত্বটা যদি না পালন করি তাহলে তো হবে না। তা আমি সংক্ষেপে যেটা বটম লাইনে বলতে চাচ্ছি যে আসলে আমাদের সময় খুব সংক্ষিপ্ত। যদি আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, এবং যে এই প্রশ্নটি আপনি গোড়ার থেকে করেছেন এটার উত্তর এটাই যে মহামারীতেও আমাদের একটি আমরা অনেক পিছিয়ে গিয়েছি এবং আমাদের সামনে আরো কি হবে আমরা জানি না। যদিও আলমগীর ভাই যথার্থই অনেকগুলো পজিটিভ উদাহরণ দিয়েছেন, এগুলোতে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যে আগের থেকে হাইজিনে অনেক ইমপ্রুভ করেছে। আগে খোলা মল ত্যাগের যেই ধরনের কাভারেজ ছিল এখন অনেক কমেছে। হ্যাঁ, তারপরে ওই আপা ওখান থেকে বলেছেন যে সরকারের মাধ্যমেই ওনারা কাজ করছেন। এগুলো সবই আছে, কিন্তু এসডিজি অর্জনের জন্য যেই ধরনের কঠিন লক্ষ্যমাত্রা আমাদের সামনে আছে এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদেরকে শুধু এখন যেটা আবার সোজা বাংলা যে ভাষা ভাষা চিন্তা করলে হবে না, আমাদের গভীরে যেতে হবে এবং সত্যিকার অর্থে এই কাজগুলো করতে হবে। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ জুবাইর ভাই। আহ, আসলে আমরা একেবারে শেষের দিকে, মানে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। তার আগে আমি একটু আমাদের যারা কমেন্ট করেছেন তাদের দুই একজনের কমেন্ট পড়ছি। যে একজন লিখেছেন, ইসরায়েল মিয়া লিখেছেন যে পরিকল্পনা এবং বিভিন্ন কৌশলপত্রে আমরা অনেকটা এগিয়ে আছি, কিন্তু বাস্তবায়নে আমরা অনেকটা পিছিয়ে আছি। আব্দুল মান্নান বলেছেন জনগণ অংশগ্রহণ, সাধারণ সবাইকেই এবং পিছিয়ে পড়া মানুষকেই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আফতাবুল আলম বলেছেন পানি ও হাইজিন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ। তারপরে অপু মনোয়ার লিখেছেন যে পানির যথেচ্ছ ব্যবহারে পানির অপচয় রোধ সম্ভব নয়, এর জন্য দরকার সাধারণের ব্যাপক সচেতনতা। এই বিষয়গুলি যারা প্রত্যেকেই আমাদের সাথে আসলে যুক্ত আছেন এবং প্রত্যেকটা মানুষ আসলে যদি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে আমাদের পক্ষে কিন্তু সম্ভব পানি ও স্যানিটেশনের মাধ্যমে আমরা একটা ভালো উদাহরণ সারা বিশ্বের বুকে কিন্তু পৌঁছে দিতে পারি। আমি যদি ছোট করে সবার কাছে একটু জানতে চাই যে আপনারা যদি একটু বলেন, জুবাইর ভাই একটু শুরু করেন, যে ছোট করে আপনি শেষ কথাটুকু যদি বলেন যে আসলে কি মেসেজটা দিতে চাচ্ছেন সবার জন্য। হ্যাঁ, আমি এই একটু আগে যে কথাটা বলেছি এবং আপনার বিভিন্ন শ্রোতার বা যারা দর্শকেরাও যেটা প্রশ্নটা করেছেন ওই একইভাবেই ওইটার আলোকেই আমি একটু বলতে যাচ্ছি যে আহ, এই আমাদের পানি স্যানিটেশনের সার্বিক অর্জনের ক্ষেত্রে জনগণকেই অংশগ্রহণ করাতে হবে এবং সেখানে তাদেরকেই বোঝাতে হবে যে কিভাবে অংশগ্রহণটা হবে। এবং আহ, যারা আমরা এটার সাথে সম্পৃক্ত, যারা কাজ করছি মাঠ পর্যায়ে হোক অথবা নীতি নির্ধারণী পর্যায়ে হোক, যেখানেই কাজ করছি সেখানেই এই কথাগুলো বারবার তুলে ধরা যে অগ্রাধিকার ভিত্তিতে পানি স্যানিটেশনের জায়গায় বরাদ্দটা বৃদ্ধি এবং এটার ব্যবহারটাও ঠিক মতো আমাদের করণীয় প্রয়োজন। তাহলেই আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ জুবাইর ভাই। আশিস দা যদি ছোট করে বলতেন আপনার মন্তব্য। আহ, ধন্যবাদ ইসাক ভাই। আমি শুরু থেকে বারবার রাইট বেসড অ্যাপ্রোচের কথা বলছিলাম, যে রাইটসটা নিয়ে আসলে মানুষকে সচেতন করতে হবে এবং যারা অ্যাকাউন্টেবল তাদেরকে যেন অ্যাকাউন্টেবল করতে পারি তার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এটার জন্য একটা বটম লাইন আমি বলবো, একটা ওয়ান অফ দ্য আমরা বলি ফেমিনিস্ট প্রিন্সিপাল, যে নাথিং অ্যাবাউট মি উইদাউট মি। আমার জন্য যা সেটাতে অবশ্যই আমাকে সম্পৃক্ত করতে হবে, আমাকে বাদ দিয়ে আমার জন্য কিছু না। এবং এটা আমাকে জানতে হবে এবং আমি সরকার বলি বা অন্য যারা দায়বদ্ধ তাদেরকে এটার জন্য অ্যাকাউন্টেবল করবো, যে আমাকে বাদ দিয়ে আমার জন্য কিছু না। আমার জন্য যদি পানি স্যানিটেশনের চিন্তা করেন সেই পরিকল্পনায় আমাকে রাখতে হবে, আমাকে নিয়েই সেটা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমি এবার ফাহিমা আপাকে বলছি যে আপনি যদি জনগণের জন্য কিছু বলতে চান, যারা দর্শক শুনছেন তাদের জন্য যদি আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকে।
ফাহিমা আপা। দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে হয়তোবা আমরা ফাহিমা আপার কথাগুলো শুনতে পাচ্ছি না। আমি এবার আসলে শেষ পর্যায়ে আমি আলমগীর ভাইয়ের কাছে ছোট্ট করে জানতে চাচ্ছি যে আ- আপনার আপনার মন্তব্যটা জনগণের জন্য বা দর্শকের জন্য বা যারা আমরা পানি নিয়ে বা স্যানিটেশন নিয়ে কাজ করতে চাচ্ছি তাদের জন্য কি? আহ, ধন্যবাদ। আমরা আসলে অনেকগুলো বিষয় বলেছি, অনেক চ্যালেঞ্জের কথা বলেছি, অনেকগুলো কৌশলের কথা বলেছি, অনেক কিছুই বলেছি। আসলে সবগুলোই আমরা তখন অর্জন করতে পারবো। তার মূল চাবিকাঠি যদি বলি, সেটি হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা আগে বদলাতে হবে, আমাদের মাইন্ডসেট পাল্টাতে হবে। আমরা কোনো প্রয়োজন হলেই ভাবি এটা বোধহয় শুধুমাত্র দায়িত্ব সরকারের। এই অবস্থান থেকে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সবার আগে আমার নিজের দায়িত্ব, এই বিষয়টাকে, এই অনারশিপটা আগে নিতে হবে। দৃষ্টিভঙ্গি যদি আমরা বদলাতে পারি, জনসম্পৃক্ততা বলেন, বাজেট বলেন, যে ধরনের সমস্যা আমাদের থাকুক, আমরা কিন্তু সব কিছুই পরিবর্তন করে ফেলতে পারবো। এবং আমাদের এসডিজি অর্জন বলেন আর যে ধরনের স্বপ্নই বলেন, সকল স্বপ্নই কিন্তু আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে, শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ধন্যবাদ জুবাইর ধন্যবাদ। ভাই। এতক্ষণ আমাদের সাথে ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, ফাহিমা সাহাবুল, আশিস বড়ুয়া, মোহাম্মদ জুবায়ের হাসান। আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করলাম এবং আমরা আসলে পানি স্যানিটেশনের জন্য জনসম্পৃক্ততার বিষয়টা অনেক বেশি পরিমাণে চাচ্ছি। প্রত্যেকটা মানুষ, শুধু সরকার নয় এবং শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয় বা কোনো আইএনজিও নয়, প্রত্যেকটা মানুষ আমরা যেন সবাই একত্রিত হয়ে কাজ করতে পারি এবং একত্রিত হয়ে এই পানি স্যানিটেশন এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। করোনা পরিস্থিতি শুধু নয়, আমাদের সকল পরিস্থিতিতেই আমরা যদি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি এবং এই যুদ্ধ জয়ী হতে পারি যে আমরা পানি স্যানিটেশনের এবং সুপেয় পানির যেন একটা ভালো জায়গা তৈরি করতে পারি, সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউনাইটেড নিউজ সংলাপের এই ফেসবুক লাইভে উন্নয়ন হোক মানুষ কেন্দ্রিক পানি ও স্যানিটেশনের গুরুত্বের আজকের এই পর্ব আজকেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।